গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ ত্রয়োদশ পর্ব। কোনরূপে মাসখানেক কাটিল। এই এক মাসের মধ্যে সর্বজয়া নানা উপায় চিন্তা করিয়াছে, কিন্তু কোনোটাই সমীচীন মনে হয় না। দু একবার দেশে ফিরিবার কথাও যে তাহার না মনে হইয়াছে এমন নয়, কিন্তু যখনই সে কথা মনে ওঠে তখনই সে তাহা চাপিয়া যায়। প্রথমত তো দেশের এক ভিটাটুকু ছাড়া বাকি সব কতক দেনার দায়ে, কতক এমনি বেচিয়া কিনিয়া আসা হইয়াছে, জমি জমা কিছুই আর নাই। দ্বিতীয়ত সেখান হইতে বিদায় লইবার পূর্বে সে পথে ঘাটে বউ ঝিদের সম্মুখে নিজেদের ভবিষ্যতের সুখের ছবি কতভাবে আঁকিয়া দেখাইয়াছে। নিশ্চিন্দিপুরের মাটি ছাড়িয়া যাওয়ার অপেক্ষা মাত্র এই পোড়া মূর্খের দেশে তাহার স্বামীর কদর কেহ বুঝিল না, কিন্তু যেখানে যাইতেছে সেখানে যে তাহাকে সকলে লুফিয়া লইবে। অবস্থা ফিরিতে যে 1 বৎসরও দেরি হইবে না, এ কথা হাত মুখ নাড়িয়া সর্বজয়া কতভাবে তাহাদের বুঝাইয়াছে। এই তো চৈত্র মাস, 1 বৎসর এখনো পূর্ণ হয় নাই। ইহার মধ্যে এরূপ নিঃসম্বল দিন অবস্থায় তাহার উপরে বিধবার বেশে সেখানে ফিরিয়া গিয়া সকলের সম্মুখে দাঁড়াইবার কথাটা ভাবিতেই সে লজ্জায় সংকোচে মাটিতে মিশিয়া যাইতেছিল। যাহা হইবার এখানেই হোক। ছেলের হাত ধরিয়া কাশীর পথে পথে ভিক্ষা করিয়া ছেলেকে মানুষ করিবে, কে দেখিতে আসিবে এখানে? মাসখানেক পরে একটা সুবিধা হইল। কেদারঘাটের এক ভদ্রলোক মিশনের অফিসে জানাইলেন যে তাহার পরিচিত এক ধনী পরিবারের জন্য একটি ব্রাহ্মণের মেয়ে আবশ্যক। জাতের মেয়ে, ঘরে আসিবেন, কাজকর্মে সাহায্য করিবেন। মিশন এরূপ কোনো লোকের সন্ধান দিতে পারেন কি না। শেষ পর্যন্ত মিশনের যোগাযোগে ভদ্রলোকটি অপুদের সেখানে পাঠাইতে রাজি হইলেন। সর্বজয়া অকুল সমুদ্রে কুল পাইয়া গেল। 2 দিন পরে সেই ভদ্রলোকটি বলিয়া পাঠাইলেন যে বাসা একেবারে উঠাইয়া যাইবার জন্য যেন ইহারা প্রস্তুত হয়, কারণ সেই ধনী গৃহস্থদের বাটি কাশীতে নয়। তাহাদের বাড়ির কাহারা কাশীতে বেড়াইতে আসিয়াছেন, ফিরিবার সময় সঙ্গে করিয়া লইয়া যাইবেন। প্রকাণ্ড বড় হলদে রঙের বাড়িটা। কাশীতে যেরকম বড় বড় বাড়ি আছে সেই ধরনের খুব বড় বাড়ি। সকলের পিছনে পিছনে সর্বজয়া ছেলেকে লইয়া সংকুচিতভাবে বাড়ির ভিতর ঢুকিল। অন্তঃপুরে পা দিতেই অভ্যর্থনার একটা রোল উঠিল। তাহার জন্য নহে, যে দলটি এইমাত্র কাশী হইতে বেড়াইয়া ফিরিল তাহাদের জন্য। ভিড় ও গোলমাল একটু কমিলে বাড়ির গিন্নি সর্বজয়ার সম্মুখে আসিলেন। খুব মোটা সোটা, একসময় বেশ সুন্দরী ছিলেন বোঝা যায়, বয়স 50-এর উপর। গিন্নিকে প্রণাম করিতেই তিনি বলিলেন, থাক থাক, এসো এসো। আহা, এই অল্প বয়সেই এটি ছেলে বুঝি? খাসা ছেলে, কি নাম? আর একজনকে বলিলেন, বাড়ি বুঝি কাশীতেই? না, তবে বুঝি? সকলের কৌতূহল দৃষ্টির সম্মুখে সর্বজয়া বড় লজ্জা ও অস্বস্তি বোধ করিতেছিল। গিন্নির হুকুমে যখন ঝি তাহার জন্য নির্দিষ্ট ঘরে তাহাকে লইয়া গেল, তখন সে হাঁপ ফেলিয়া বাঁচিল। পরদিন হইতে সর্বজয়া চুক্তিমতো রান্নার কাজে ভর্তি হইল। রাঁধুনি সে একা নয়, 4-5 জন আছে। 3-4টা রান্নাঘর, আঁশ, নিরামিষ, দুধের ঘর, রুটির ঘর, বাহিরের লোকদিগের রান্নার আলাদা ঘর। ঝি চাকরের সংখ্যা নাই।
রান্না বাড়িটা অন্তঃপুরের মধ্যে হইলেও একটু পৃথক। সেদিকটা যেন ঝি চাকর বামুনের রাজত্ব। বাড়ির মেয়েরা কাজ বলিয়া ও বুঝাইয়া দিয়া যান মাত্র। বিশেষ কারণ না ঘটিলে রান্না বাড়িতে বড় একটা থাকেন না। সর্বজয়া কি রাঁধিবে এ কথা লইয়া আলোচনা হয়। সর্বজয়ার বরাবরই বিশ্বাস সে খুব ভালো রাঁধিতে পারে। সে বলিল, নিরামিষ তরকারি রান্নার ভার বরং তাহার উপর থাকুক। রাঁধুনি বামনি মোক্ষদা মুচকি হাসিয়া বলিল, বাবুদের রান্না তুমি করবে? তাহলেই তো চিত্তির। পরে পাঁচি ঝিকে ডাক দিয়া কহিল, শুনছিস ও পাঁচি, কাশিরিনী বলছেন নাকি বাবুদের তরকারি রাঁধবেন। কি নাম গা তোমার? ভুলে যাই। মোক্ষদার ওষ্ঠের কোণের ব্যঙ্গের হাসিতে সর্বজয়া সেদিন সংকোচ অভিভূত হইয়া পড়িয়াছিল বটে, কিন্তু দু একদিনেই সে বুঝিতে পারিল যে তাহার পাড়াগাঁয়ের কোনো তরকারি রান্না সেখানে খাটিবে না। ঝোলে যে এত চিনি মিশাইতে হয়, বা বাঁধাকপি ফ্রেটার্স বলিয়া একটা যে তরকারি আছে, এ কথা সে এই প্রথম শুনিল। গৃহিণী সর্বজয়াকে মাস দুই বেশ যত্ন করিয়াছিলেন। হালকা কাজ দেওয়া, খোঁজ খবর নেওয়া, ক্রমে ক্রমে অন্য 5 জনের সমান হইয়া দাঁড়াইতে হইল। বেলা 2টা পর্যন্ত কাজ করার পর প্রথম প্রথম সে বড় অবসন্ন হইয়া পড়ে। এভাবে অনবরত আগুনের তাতে থাকার অভ্যাস তাহার কোনো কালে নাই। অত বেলায় খাইবার প্রবৃত্তি বড় একটা থাকে না। অন্য অন্য রাঁধুনিরা নিজেদের জন্য আলাদা করিয়া মাছ তরকারি লুকাইয়া রাখে, কতক খায়, কতক বাহিরে কোথায় লইয়া যায়। সে পাতের কাছে একবার বসে মাত্র। রান্নার বিরাট ব্যাপার দেখিয়া সর্বজয়া অবাক হইয়া যায়। এত বড় কাণ্ড কারখানার ধারণা কোনোদিন স্বপ্নেও তাহার ছিল না। বিস্মিত হইয়া মনে মনে ভাবে, দুবেলায় 3 সের করে তেলের খরচ, রোজ একটা যজ্ঞের তেল ঘিয়ের খরচ। পাড়াগাঁয়ের গরিব ঘরের ছোট সংসারের অভিজ্ঞতা লইয়া সে এসব বুঝিয়া উঠিতে পারে না। একদিন সরু চালের ভাত রান্নার বড় ডেকচিটা নামাইবার সময় মোক্ষদা বামনিকে ডাক দিয়া বলিল, ও মাসিমা, ডেকচিটা একটুখানি ধরবে? মোক্ষদা শুনিয়াও শুনিল না। এদিকে ভাত ধরিয়া যায় দেখিয়া নিজেই নামাইতে গিয়া ভারী ডেকচিটা কাত করিয়া ফেলিল। গরম ফ্যান পায়ের পাতায় পড়িয়া তখনই ফসকা পড়িয়া গেল। গৃহিণী সেই দিনই তাহাকে রুটির ঘরে বদলি করিয়া বলিয়া দিলেন, পা না সারা পর্যন্ত তাহাকে কোনো কাজ করিতে হইবে না। সর্বজয়া ছেলেকে লইয়া নিচের একটা ঘরে থাকে। ঘরটা পশ্চিম দিকের দালানের পাশেই, কিন্তু সেটা এত নিচু আর মেঝে এত স্যাঁতসেঁতে এবং ঘরটাতে সবসময় এমন একটা গন্ধ বাহির হয় যে কাশির ঘরও এর চেয়ে অনেক ভালো ছিল। দেয়ালে নিচের দিকটা নোনা ধরা, রাঙা রাঙা বড় বড় ছোপ। প্রতিবার বাহির হইতে ঢুকিয়াই অপু বলে, কিসের গন্ধ দেখছো মা? ঠিক যেন পুরনো চালের। কিসের গন্ধ বলো দেখি? নিচের এ ঘরগুলা কর্তৃপক্ষ মনুষ্য বাসের উপযুক্ত করিয়া তৈয়ারি করেন নাই, সেই জন্যই এগুলিতে চাকর বাকর রাঁধুনিরা থাকে। উপরের দালানের সব ঘরগুলি অপু বাহির হইতে বেড়াইয়া বেড়াইয়া দেখিয়াছে। বড় বড় জানালা দরজা, জানালায় সব কাঁচ বসানো, ঘরে ঘরে গদি আঁটা বড় বড় চেয়ার, ঝকঝকে টেবিল, যেন মুখ দেখা যায় এত ঝকঝক করে। অপুদের বাড়িতে যেমন কার্পেটের পুরানো আসন ছিল ওই রকম, কিন্তু ওর চেয়েও ঢের ভালো, পুরু ও প্রায় নতুন কার্পেট মেঝেতে পাতা। দেওয়ালে আয়না টাঙানো, এত বড় বড় যে অপুর সমস্ত চেহারাখানা তাহাতে দেখা যায়। সে মনে মনে ভাবে, এত বড় বড় কাজ পায় কোথায়? জুড়ে জুড়ে করেছে বোধ হয়। দোতলার বারান্দায় আর একটা বড় ঘর আছে, সেটা প্রায়ই বন্ধ থাকে। মাঝে মাঝে চাকর বাকরে আলো হাওয়া খাওয়াইবার জন্য খোলে। সেটার মধ্যে কি আছে জানিবার জন্য অপুর অদম্য কৌতূহল হয়। একদিন ঘরের দরজা খোলা দেখিয়া সে ঘরের মধ্যে ঢুকিয়াছিল। কি বড় বড় ছবি!
পাথরের পুতুল, বড় বড় গদি আটা চেয়ার, আয়না, সে ঘুরিয়া বেড়াইয়া সব দেখিতেছে। এমন সময় ছোটু খানসামা তাহাকে ঘরের মধ্যে দেখিতে পাইয়া রুখিয়া আসিয়া বলিল, কনবা কাহে ইসমে ঘুষা। হয়তো সেদিন সে মারি খাইত, কিন্তু বাড়ির একজন ঝি দালান দিয়া যাইতে যাইতে দেখিয়া বলিল, এই ছোটু, ছেড়ে দাও, কিছু বলো না, ওর মা এখানে থাকে, দেখছে দেখুক না। সকলের খাওয়া দাওয়া সারা হইলে সর্বজয়া বেলা 2:30টার সময় নিজের ঘরটিতে আসিয়া খানিকটা শোয়ে। সারাদিনের মধ্যে এই সময়ের মধ্যে কেবল মায়ের সঙ্গে মন খুলিয়া কথা হয় বলিয়া মাঝে মাঝে অপু এ সময় ঘরে আসে। তাহার মা তাহাকে একবার করিয়া দিনের মধ্যে চায়। এই বাড়িতে আসা পর্যন্ত অপু যেন দূরে চলিয়া গিয়াছে। সারা দিন খাটুনি আর খাটুনি, ছেলের সঙ্গ হইতে দূরে থাকিতে হয়। বহু রাত্রে কাজ সারিয়া আসিতে অপু ঘুমাইয়া পড়ে, কথা হয় না। এই দুপুরটার জন্য তাহার মন তৃষিত হইয়া থাকে। দোরে পায়ের শব্দ হইল। সর্বজয়া বলিল, কে অপু, আয়। দোর ঠেলিয়া বামনি মাসি ঘরে ঢুকিল। সর্বজয়া বলিল, আসুন মাসিমা, বসুন। সঙ্গে সঙ্গে অপুও আসিল। বামনি মাসি বাবুদের সম্পর্কে আত্মীয়া, কাজেই তাহাকে খাতির করিয়া বসাইল। বামনি মাসির মুখ ভারী ভারী। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, দেখলে তো আজ কাণ্ডখানা বড় বৌমার। বলি, কি দোষটা, তুমি তো বরাবরই রুটির ঘরে ছিলে। মাছ ঘি এনে চুপড়িতে করে রেখে গেল। আমি ভাবলাম বাঁধাকপিতে বুঝি। কিরকম অপমানটা দেখলে তো একবার। পোলো আর মাছ তো সে কথা ঝিকে দিয়ে বলে পাঠালে তো হতো। শুধু ঝিও কি কম বদমাশের ধাড়ি নাকি? গিন্নির পেয়ারের ঝি কিনা মাটি মাড়িয়ে চলে না, ওপরে গিয়ে 7খানা করে লাগায়। ওই তো ছিড়িকণ্ঠ ঠাকুরও ছিল, বলুক দেখি। গল্প করিতে করিতে বেলা যায়। মাসি বলে, যাই, জলখাবারের ময়দা মাখি গে, 4টে বাজল। মাসি চলিয়া গেলে অপু মায়ের কাছে ঘেঁষিয়া বসিল। তাহার মা আদর করিয়া চিবুকে হাত দিয়া বলিল, কোথায় থাকিস দুপুরে বলতো? অপু হাসিয়া বলিল, ওপরের বৈঠকখানা ঘরে কলের গান বাজছে মা, শুনছিলাম ওই বারান্দাটা থেকে। সর্বজয়া খুশি হইল। হ্যাঁ রে, তোর সঙ্গে বাবুদের ছেলেদের ভাবসাব হয়নি? তোকে ডেকে বসায় খুব। অপু এটা মিথ্যা বলিল। তাহাকে ডাকিয়া কেহ বসায় না। ওপরের বৈঠকখানাতে গ্রামোফোন বাজানোর শব্দ পাইলেই খানিকটা ইতস্তত করিয়া পরে ভয়ে ভয়ে উপরে উঠিয়া যায় ও বৈঠকখানার দোরের পাশে চুপ করিয়া দাঁড়াইয়া গান শোনে। প্রতি মুহূর্তেই তাহার ভয় হয়, এইবার হয়তো উহারা তাহাকে বলিবে নিচে চলিয়া যাইতে। গান শেষ হইলে নিচে নামিবার সময় ভাবে, কেউ তো কিছু বকলে না। কেন বকবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনি বাইরে, আমি তো বাবুদের ঘরের মধ্যে যাচ্ছি নে। এরা ভালো লোক খুব। এ বাড়ির ছেলেদের সঙ্গেও তার মেলামেশা হইল না। তাহারা উহাকে আমলই দেয় নাই। সেদিন রমেনবাবু, টেবু, সমীর, সন্তু ইহারা একটা চৌকা পীরের মতো তক্তা সামনে পাতিয়া কাঠের কালো কালো গুটি চালিয়া একরকম খেলা খেলিতেছিল। নাম নাকি ক্যারাম খেলা। সে খানিকটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলাটা দেখিতেছিল। তার চেয়ে বেগুন বিচি খেলা ঢের ভালো। বৈশাখের প্রথমে বড়বাবুর মেয়ের বিবাহ উপলক্ষে বাড়ি সরগরম হইয়া উঠিল। গয়া, মুঙ্গের, এলাহাবাদ, কলিকাতা, কাশী নানা স্থান হইতে কুটুম্ব কুটুম্বিনীদের আগমন শুরু হইল। সকলেই বড় লোকের ঘরের মেয়ে ও বড় ঘরের বধূ। প্রত্যেকের সঙ্গে নিজেদের ঝি চাকর আসিয়াছে। নিচের তলার দালান বারান্দা রাত্রে তাহারাই দখল করে। সারা রাত্রি হইচই। সকালে সর্বজয়াকে ডাকিয়া গিন্নি বলিলেন, ও অপূর্বর মা, তুমি এক কাজ করো,
এখন দিন দুই রান্নাঘরের কাজ তোমার থাকুক। নানান জায়গা থেকে তত্ত্ব আসছে, তুমি আর ছোট মোক্ষদা সেসবগুলো গুছিয়ে তোমাদের রুটির ঘরের ভাঁড়ারে তোলাপাড়া করো। মিষ্টি খাবার ওখানেই রাখো। ফল ফুলুরি যা দেখবে পচবার মতো শুধু ঝিয়ের হাতে পাঠিয়ে দেবে, নয়তো রেখে দিও। জল খাবারের সময় নিয়ে আসবে বামনি মাসি। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত ঝি বেহারাদের মাথায় কত জায়গা হইতে যে কত তত্ত্ব আসিতে লাগিল, সর্বজয়া গুনিয়া সংখ্যা করিতে পারে না। মিষ্টানের জায়গা দিতে পারা যায় না। ছোট ছোট রূপার চন্দনের বাটি জমিয়া গেল 15-16টা। আম এখনো উঠে নাই, তবুও একটা বড় ধামা আমে বোঝাই হইয়া গেল। সর্বজয়া বামনি মাসির হাতে খাবার তুলিয়া দিতে দিতে ভাবে, এই এত ভালো মন্দ, এত কাণ্ড, তাই কি ছেলেটার জন্য কিছু? আহা, বাছা আমার সরকারদের খাবার ঘরের কোনটায় কাঁচুমাচু হয়ে বসে দুটো ভাত খায়। না দিতে পারি পাতে দুখানা ভালো দেখে মাছ, না একটু ভালো তরকারি, না 1 হাতা দুধ। তক্ষুনি ওই শুধু হারামজাদি লাগাবে নিজের ছেলের পাতে বাবুদের হেসেল থেকে সব। বিবাহের দিন খুব ভিড়। বরপক্ষ সকালের গাড়িতে আসিয়া পৌঁছিয়া শহরের অন্য এক বাড়িতে ছিল। সন্ধ্যার কিছু পূর্বে প্রকাণ্ড শোভাযাত্রা করিয়া বর আসিল। বাহিরের উঠান নিমন্ত্রিতদের দলে ভরিয়া গিয়াছে। সারা উঠানটাতে শতরঞ্চি পাতা, এক কোণে চওড়া জরি পাড় লাল মখমলে মোড়া উঁচু বরাসন, জরির ঝালর দোলানো নীল সাঁটিনের চাঁদোয়া, দুপাশে কিংখাবের তাকিয়া, বড় বড় বেলফুলের মালা 3 গাছা করিয়া চাঁদোয়ার খিলানে খিলানে টাঙানো, চারিপাশে বরযাত্রীগণের চেয়ার ও কৌচ, বিলাতি সেন্ট ও গোলাপ জলের পিচকারি ঘন ঘন ছুটিতেছে। অপু এ সমস্ত বিশেষ কিছু দেখে নাই, সে ঘুমাইয়া পড়িয়াছিল। একবার মাত্র সে বাড়ির মধ্যে গিয়াছিল, তখন স্ত্রী আচার হইতেছে, রাত্রি অনেক। মাকে কোথাও খুঁজিয়া পাইল না। উৎসবের ভিড়ে কে জানে কোথায় কি কাজে ব্যস্ত আছে। দামি বেনারসি শাড়ি পরা মেয়েদের ভিড়ে উঠানের কোথাও এতটুকু স্থান ফাঁকা নাই। ছোটবাবুর মেয়ে অরুণা কাহাকে ডাকিয়া বাহিরের বৈঠকখানা হইতে বড় অর্গানটা বাড়ির ভিতর আনিতে বলিতেছে। বিবাহের দিন 2 পরে শখের থিয়েটার উপলক্ষে আবার খুব হইচই। উঠানের এক কোণে স্টেজ বাঁধা হইয়াছে। গোলাপ ফুলে ও অর্কিডে স্টেজটা খুব চমৎকার সাজানো। 500 ডালের প্রকাণ্ড ঝাড়টা স্টেজের মধ্যে খাটানো হইল। এ কয়দিনের ব্যাপারে তো একেই অপুর তাক লাগিয়াছে। আজকার থিয়েটার জিনিসটা কি সে আদৌ জানে না। আগ্রহ ও কৌতূহলের সহিত পূর্ব হইতেই ভালো জায়গাটি দখল করিয়া রাখিবার জন্য সে আসরের সামনের দিকে সন্ধ্যা হইতে বসিয়া রহিল। ক্রমে ক্রমে একে একে নিমন্ত্রিত ভদ্রলোকেরা আসিতে লাগিলেন। চারিদিকে আলো জ্বলিয়া উঠিল। বাড়ির দারোয়ানেরা জরির উর্দি পরিয়া আসরের বাহিরে ও দরজার কাছে দাঁড়াইল। সরকার ইতস্তত ছুটাছুটি করিয়া কাজ দেখাইতে লাগিল। কনসার্ট আরম্ভ হইল। যখন ড্রাফটসিন উঠিবার আর বেশি দেরি নাই, বাড়ির গোমস্তা গিরিশ সরকার তাহার কাছে আসিয়া নিচু হইয়া চাহিয়া দেখিয়া বলিল, কে? অপু মুখ উঁচু করিয়া চাহিয়া দেখিল, কিন্তু মুখ চোরা বলিয়া খানিকক্ষণ কথা কহিতে পারিল না। তাহাকে জবাব দিবার অবকাশ না দিয়াই গিরিশ সরকার বলিল, ওঠো ওঠো, এখানে বাবুরা বসবেন, ওঠো। গিরিশ সরকার আন্দাজে তাহাকে চিনিতে পারিয়াছিল। অপু পিছনে চাহিয়া বিপন্ন মুখে নামতা পড়ার সুরে বলিল, আমি সন্ধে থেকে এইখানটায় বসে আছি, পেছনে যে সব ভর্তি, কোথায় যাব? তাহার কথা শেষ হইতে না হইতে গিরিশ সরকার তাহার হাতের নড়া ধরিয়া জোরে ঝাঁকুনি দিয়া উঠাইয়া দিয়া বলিল, তোর না কিছু করেছে? জ্যাঠা ছোকরা কোথাকার, জ্ঞান নেই একেবারে সামনে। বাবুরা বসবেন, উনি রাধুনির বেটা এসেছেন মুখের কাছে বসতে। কোথায় যাব ওকে বলে দাও। ফাজিল জ্যাঠা কোথাকার, যা এখান থেকে যা, ওই থামটামের কাছে বসগে যা কোথাও। পিছন হইতে 2-1 কর্মকর্তা বলিলেন, কি হয়েছে গিরিশ, কিসের গোল? কে ও?
এই দেখুন না ম্যানেজার বাবু, এই জ্যাঠা ছোকরা বাবুদের এখানে এসে বসে আছে, একেবারে সামনে। চন্দননগরের ওরা এসেছেন, বসবার জায়গা নেই, উঠতে বলছি আবার মুখে মুখে তর্ক। ম্যানেজার বাবু বলিলেন, দাও না 2 থাপ্পড় বসিয়ে। অপু জড়সড় হইয়া কোনো দিকে না চাহিয়া অভিভূতের মতো আসরের বাহির হইয়া আসিল। হঠাৎ তাহার মনে হইল আসরের সকলের চোখ তাহার দিকে, সকলেই কৌতূহলের সহিত তাহার দিকে চাহিয়া আছে। প্রথমটা ভাবিল হঠাৎ এক দৌড় দিয়া সে এখনই এক আসর লোকের চোখের আড়ালে যে কোনো জায়গায় ছুটিয়া পলায়। তাহার পর সে গিয়া এক থামের আড়ালে দাঁড়াইল। তাহার গা ঠক ঠক করিয়া কাঁপিতেছিল ভয়ে, অপমানে, লজ্জায়। তাহার সূক্ষ্ম অনুভূতির পর্দাগুলিতে হঠাৎ বেখাপ্পা গোছের কাঁপুনি লাগিয়াছিল। একটু সামলাইয়া লইয়া থামের আড়াল হইতে উঁকি মারিয়া দেখিল, কিন্তু চারিধারে চাকর বাকর, ওপরের বারান্দার টিনের আড়ালে মেয়েরা, ঝি রাঁধুনিরাও নিচের বারান্দায় দাঁড়াইয়া আছে। তাহারা তো সকলেই ব্যাপারটা দেখিয়াছে। কি মনে করিতেছে উহারা? না জানিয়া কি কাণ্ডই করিয়া বসিয়াছে। সে তো জানে না ওটা বাবুদের জায়গা। সে বারবার মনকে বুঝাইতে চেষ্টা করিল, তাহাকে সম্ভবত কেহ চিনিতে পারে নাই। কে না কে, কত তো বাইরের লোক আসিয়াছে, কে তাহাকে চিনিয়াছে। তাহার পর থিয়েটার আরম্ভ হইয়া গেল। সেদিকে তাহার লক্ষ্যই রহিল না। সম্মুখের এই লোকের ভিড়, বদ্ধ বায়ু, আলোর মেলা, দরওয়ান চাকরের হইচই, কোনো দিকে তাহার খেয়াল রহিল না। ছোটু খানসামা একটা রূপার হাঁসের পানদান লইয়া নিমন্ত্রিত ব্যক্তিদের সারিতে পান বিলি করিতেছিল। সেইটার দিকে চাহিয়া অপুর গা যেন কেমন করিয়া উঠিল। ওপরের ঘেরা বারান্দার দিকে চাহিয়া ভাবিল, ওদিকে মা নাই তো? মা যদি এ কথা জানিতে পারে? কিন্তু অপুর ভয় সম্পূর্ণ অমূলক। তাহার মা তখন সে অঞ্চলেও ছিল না, এসব কথা তাহার কানেও যায় নাই। পরের বাড়ি, নিতান্ত পরাধীন অবস্থায় চোরের মতো থাকা সর্বজয়ার জীবনে এই প্রথম। সুখে হোক দুঃখে হোক, সে এতদিন একা ঘরের একা গৃহিণী ছিল, দরিদ্র সংসারের রাজরানী। সেখানে তাহার হুকুম এই এত বড় বাড়ির গৃহিণী বউরানীদের চেয়ে কম কার্যকরী ছিল না। এ যেন সর্বদা জুজু হইয়া থাকা, সর্বদা মন জোগাইয়া চলা, আর একজনের মুখের দিকে চাহিয়া পথ হাঁটা। পান থেকে চুন না খসে, ছোটর ছোট তস্য ছোট, এ তাহার অসহ্য হইয়া উঠিতেছিল। খাটিতে খাটিতে মুখে রক্ত ওঠে, কিন্তু এখানে খাটার মূল্য নাই। প্রাণপণে খাটো, কেহ নাম করিবার নাই। উহারা যখন দিবে তখন গর্বের সঙ্গে তাচ্ছিল্যের সঙ্গে ছুড়িয়া ফেলিয়া দিবে। তোমার খাটার মূল্য দিতেছে বলিয়া সমানে সমানে দিবে না, তোমাকে হাঁটু গাড়িয়া লইতে হইবেই। এ ক্রমে তাহার অসহ্য হইয়া উঠিতেছে। কিন্তু উপায় কি? বাহিরে যাইবার সুবিধা কই? আশ্রয় কে দিবে? কোথায় দাঁড়াইবে? চিরকাল এই রকম কাটিবে? যত দিন বাঁচিবে ততদিন ওই বামনি মাসির মতো? বিবাহের উৎসবের জের এখনো মেটে নাই। আজ মেয়েদের প্রীতিভোজ। সন্ধ্যার পর হইতেই নিমন্ত্রিত মহিলাদের গাড়ি পিছনের গেটে আসিতে শুরু করিল। ভিতরের বড় দরজা পার হইয়া সম্মুখেই মেয়ে মহলের দোতলার বারান্দায় উঠিবার চওড়া মার্বেলের সিঁড়িটা নীল ফুলের কাজ করা কার্পেট দিয়া মোড়া। সারা বারান্দাতে ও সিঁড়িতে গ্যাসের আলো। দোতলার বারান্দায় উঠিবার মুখে বড় গ্যাসের ঝাড় জ্বলিতেছে। দুই বউরানী ও বাড়ির মেয়েরা অভ্যর্থনা করিয়া সকলকে উপরে পাঠাইয়া দিতেছিলেন। নিমন্ত্রিতা মেয়েরা কেহ মুচকি হাসিয়া, কেহ হাসির লহর তুলিয়া, কেহ ধীর, কেহ ক্ষিপ্র, কেহ সুন্দর, অপূর্ব গতিভঙ্গিতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন।
অপু অনেকক্ষণ হইতে নিচের বারান্দার একটা থামের কাছে দাঁড়াইয়া দেখিতেছিল। এ ধরনের দৃশ্য জীবনে সে প্রথম দেখিল। সেদিন বিবাহে রাত্রিতে ঘুমাইয়া পড়িবার দরুন সে বিশেষ কিছু দেখে নাই। সকলের চেয়ে তাহার ভালো লাগিতেছিল এই বাড়ির মেয়ে সুজাতাকে। সে কার্পেট মোড়া মার্বেলের পাথর সিঁড়ি বাইহিয়া একবার নামিয়া আসিতেছে। নিমন্ত্রিতাদের মধ্যে কাহারো দিকে চাহিয়া হাসি মুখে বলিতেছে, বাহ, বেশ তো মনিদি, একেবারে রাত 8টা করে বকুলবাগানের বৌদি এলেন না? অভ্যর্থিতা সুন্দরী হাসিয়া বলিলেন, গাড়ি সাজিয়ে বসে আছি বেলা 6টা থেকে, বেরুনো তো সোজা নয় ভাই, সব তৈরি না হলে তো জানোই তো সব। সুজাতা কাঞ্চন ফুল রঙের দামি চায়না ক্রেপের হাতাকাটা জামার ফাঁক দিয়া বাহির হওয়া শুভ্র সুগোল নিটল বাহু দিয়া পিছন হইতে নিমন্ত্রিতাকে বেষ্টন করিয়া আদরের ধরনে তাহার ডান কাঁধে মুখ রাখিয়া একসঙ্গে উপরে উঠিতে লাগিল। বলিতে বলিতে চলিল। মা বলছিলেন বকুলবাগানের বৌদি নাকি সামনের মাসে যাবেন কলকাতা। বুধবারে মা গেছিলেন যে, ঠিক কিছু হলো? সিঁড়ির ওপরের ধাপে মেজ বৌরানী দেখা দিলেন। বয়স একটু বেশি, বোধহয় 30-এর উপর, অপূর্ব সুন্দরী। তার বেশের কোনো বাহুল্য নাই। ফিকে চাপা রঙের চওড়া লাল পাড় রেশমি শাড়ির প্রান্ত মাথার চুলে হীরার ক্লিপ দিয়া আঁটা। সিঁড়ির বড় ঝাড়ের আলোয় গলার সরু সোনার চেন চিকচিক করিতেছে। সুন্দর গড়ন, একটু ধীর গম্ভীর, এই বয়সেও দুধে আলতা রঙে আভা অপূর্ব। মাসখানেক হইল উপযুক্ত ভাই মারা যাওয়াতে একটুখানি বিষাদের ছায়া পরিণত মুখের সৌন্দর্যকে একটি সংযত শ্রী দান করিয়াছে। মনিদি উঠিতে উঠিতে মেজ বৌরানীকে সম্মুখে দেখিয়া সিঁড়ির উপরই দাঁড়াইয়া গেলেন। মেজ বৌদির শরীর আজকাল কেমন আছে? এই দেখুন না, একবার আসবো আসবো করে কাল ওরা এটোয়া থেকে সব এলেন, তাই নিয়ে অনেক রাত অবধি। এত সুন্দর দেখিতে মানুষ হয়, অপুর এ ধারণা ছিল না। অপু ইহাকে এই প্রথম দেখিল, কারণ ইনি এতদিন এখানে ছিলেন না। ভাইয়ের মৃত্যুর পর সবে দিন কয়েক হইল বাপের বাড়ি হইতে আসিয়াছেন। সে মুগ্ধ চোখে অপলক বিস্ময়ের দৃষ্টিতে চাহিয়া রহিল। এই আলো, চারিধারে সুন্দরীর মেলা, দামি পুষ্পসারের মৃদু মন মাতানো সৌরভ, বীণার ঝঙ্কারের মতো সুর ও হাসির লহরীতে তাহার কেমন এক নেশা জমিয়া গেল। এই যদি সারাদিন চলে। মেজ বৌরানী অনেকক্ষণ হইতে দেখিতেছিলেন সিঁড়ির কোণে কে একজন অপরিচিত ছেলে দাঁড়াইয়া আছে। সকলকে তিনি জানেন না। তাহার বাপও খুব বড় লোক, প্রায়ই বাপের বাড়ি থাকেন। দুধাপ নামিয়া আসিয়া মৃদু কণ্ঠে ডাকিয়া বলিলেন, খোকা, এসে উঠে দাঁড়িয়ে কেন? তুমি কোত্থেকে আসছো? অপু অন্যদিকে চাহিয়া অন্য একদল আগন্তুকদের লক্ষ্য করিতেছিল। হঠাৎ ফিরিয়া চাহিয়া তাহাকেই মেজ বৌরানী ডাকিতেছেন দেখিয়া প্রথমটা বিস্মিত হইল, যেন বিশ্বাস করিতে পারিল না। পরেই রাজ্যের লজ্জা আসিয়া জুটিতেই সে উপরে যাইবে কি নিচে ছুটিয়া পলাইবে ভাবিতেছে। এমন সময় মেজ বৌরানী নিজেই নামিয়া আসিলেন। কাছে আসিয়া বলিলেন, কোত্থেকে আসছো খোকা? অতি কষ্টে অনেক চেষ্টায় অপুর মুখ দিয়া বাহির হইল, আমি আমি ওই আমার মা এই বাড়িতে থাকেন। সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত ভয় হইল যে এখানে সে দাঁড়াইয়া আছে, কোথাকার রাঁধুনির ছেলে। একথা শুনিয়া এখনই হয়তো ইনি কাহাকেও ডাকিয়া বলিবেন, ইহাকে গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দাও এখান থেকে। মেজ বৌরানী কিন্তু সেসব কিছুই করিলেন না। তিনি বিস্মিত মুখে বলিলেন, এ বাড়ি থাকেন তোমার মা? কে বলো তো? কি করেন? কতদিন তোমরা এসেছ? অপু ভাঙা ভাঙা কথায় আবল তাবল ভাবে পরিচয় দিল। মেজ বৌরানী বোধহয় ইহাদের কথা এবার আসিয়া শুনিয়াছেন। বলিলেন, ও, তোমরা কাশী থেকে এসেছ বুঝি? কি নাম তোমার? তাহার সুন্দর সরল চোখের দিকে চাহিয়া
তাহার বোধহয় কেমন করুণা হইল। বলিলেন, এসো না, ওপরে দাঁড়াবে, এখানে কেন, ওপরে এসো। অপু চোরের মতো বৌরানীর পিছনে পিছনে উপরে উঠিয়া কোণ ঘেঁষিয়া দাঁড়াইয়া রহিল। উপরে মেয়েদের বড় মজলিস, সারা বারান্দাটা কার্পেট মোড়া, ধারে ধারে বড় বড় কাঁচ করার টবে গোলাপ গাছ, এরিকা পাম, কোণে বড় বৈঠকখানার অর্গানটা। একটা মেয়ে খানিকক্ষণ সাধাসাধির পরে অর্গানের ধারে ছোট গদি আঁটা তুলে গিয়া বসিলেন ও দু একবার হালকা হাতে চাবি টিপিয়া অনেকক্ষণ চুপ করিয়া হাসি মুখে একটি গান ধরিলেন। মেয়েটি দেখিতে সুশ্রী নয়, রংটা মাঝামাঝি, কিন্তু গানের গলা ভারী সুন্দর। তাহার পর আরেকটি মেয়ে গান গাহিলেন। এ মেয়েটি দেখিতে তত ভালো নয়। মেজ বৌরানীর মেয়ে লীলা একটি হাসির কবিতা ঘাড় নাড়িতে নাড়িতে আবৃত্তি করিয়া সকলকে খুব হাসাইল। ভারী সুন্দর মেয়ে, মায়ের মতো সুশ্রী, আর কি মিষ্টি হাসি। অপু ভাবিতেছিল, এই সময় তাহার মা একবার উপরে আসিয়া দেখিল না কেন? কোথায় রহিল মা? কোন রান্নাঘরে পড়িয়া, হয়তো কাজ করিতেছে। এসব মা আর কোথায় দেখিতে পাইবে? মেয়েদের মজলিস চলিতেছে, এমন সময় নিচে একটা হইচই উঠিল। গিরিশ সরকারের গলাটা খুব শোনা যাইতেছিল। সদুঝি হাসিতে হাসিতে উপরে উঠিয়া বলিল, পোড়ানি, কাণ্ড দেখো, হিহি। বলে কিনা হুকোর মধ্যে, হিহি। দুই তিনজন নিমন্ত্রিতা মহিলা জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? কি? ওই ঠিকে ঠাকুর একটা এসেছিল কোত্থেকে, লুচি ভাজতে গিয়েছে। সরকারদের খাবার ঘরের উঠোনে বসে লুচি ভাজছে। বলে আসি বাইরে থেকে একবার। হুকোর মধ্যে, হিহি, নিয়ে যাচ্ছে পুড়ে চুরি করে। আধ সেরের ওপর গোমস্তমশাই ধরেছে। রামনিহর সিং মার যা দিচ্ছে, চুলের ঝুঁটি না ধরে। সর্বজয়ের আজ সকাল হইতে নিঃশ্বাস ফেলিবার অবকাশ ছিল না। প্রায় 2 মণ মাছ ভাজার ভার তার একার উপর। সকাল 8টা হইতে সে মাছের ঘরে এই কাজেই লাগিয়া আছে। চেঁচামেচি শুনিয়া সে ঘর হইতে বাহিরে আসিয়া দেখিল, এক উঠান লোকের মধ্যে একজন 25-30 বছরের পাতলা ময়লা রঙের ময়লা কাপড় পরা বামুনে ছেলেকে 2-3 জনে মিলিয়া কেহ কিল কেহ চর বর্ষণ করিতেছে। লোকটা ঠিকে রাঁধুনি, অদ্যকার কার্যের জন্যই বাহির হইতে আসিয়াছিল। সে নাকি হুঁকার ভিতর করিয়া ঘি চুরি করিয়া লইয়া যাইতেছে। তাহার সেই হুঁকাটি একদিকে ছিটকাইয়া ঘিটুকু উঠানের একদিকে পড়িয়া গিয়াছে, কাছা মারের চোটে খুলিয়া গিয়াছে। লোকটা বিপন্নভাবে সাফাই গাইবার চেষ্টা করিতেছে এবং হুঁকার ভিতরে ঘৃত পাওয়া একটা যে খুব স্বাভাবিক এবং নিত্য নৈমিত্তিক ঘটনা বা ইহার মধ্যে সন্দেহের বা আশ্চর্য হইবার কথা কিছুই নাই, এই কথা উন্মত্ত জনসংঘকে বুঝাইবার চেষ্টা করিতেছে। কথা শেষ করিতে না দিয়াই শম্ভুনাথ সিং দারোয়ান তাহাকে এমন এক ঠেলা মারিল যে সে অস্ফুট স্বরে বাবারে বলিয়া দালানের কোণের দিকে ঘুরিয়া পড়িয়া গেল এবং থামের কোণে মাথাটা ঠক করিয়া জোরে লাগিয়া বোধহয় রক্তও বাহির হইল। সর্বজয়া খেমি ঝিকে জিজ্ঞাসা করিল, কি হয়েছে খেমি মাসি? আহা, ওরকম করে মারে? বামুনের ছেলে। খেমি বলিল, মারবে না, হাড় গুঁড়ো করে ছাড়বে। মারার হয়েছে কি এখনো? পুলিশে দেবে। বাঘের ঘরে ঘোঙের বাসা। খেমি ঝির মুখের কথা মুখেই রহিয়া গেল। সে উপরে উঠিবার সিঁড়ির দিকে চাহিয়াই তটস্থ অবস্থায় দাঁড়াইয়া রহিল। সর্বজয়া চাহিয়া দেখিল একজন 65-70 বছরের বৃদ্ধা সিঁড়ি বাহিয়া নামিতেছেন। পাশাপাশি গৃহিণী, পিছনে 2 বৌরানী ও এ বাড়ির মেয়ে অরুণা ও সুজাতা। সকল ঝি চাকরের দল তটস্থ অবস্থায় সিঁড়ির নিচের বারান্দায় কাতার দিয়া দাঁড়াইয়া এ উহার পিঠে উঁকি মারিয়া দেখিতে লাগিল। সর্বজয়া খেমি ঝিকে চুপি চুপি বলিল, কে খেমি মাসি? খেমি ঝি ফিসফিস করিয়া কি বলিল, কোথাকার রানীমা? সর্বজয়া ভালো শুনিতে পাইল না, কিন্তু তাহার মনে হইল
ঠিক এই রকম চেহারার মানুষ সে যেন কোথায় আগে দেখিয়াছে। গিন্নি কাহাকে বলিলেন, খিড়কির ফটকে ইহার পালকি আসিয়াছে কিনা দেখিয়া আসিতে। বৃদ্ধার নিজের সঙ্গেও 2-3টি ঝি আসিয়াছে, তাহারা পিছনে পিছনে আছে। নানা বিদায় আপ্যায়নের বিনিময় হইল, বহু বিনীত হাস্য বিস্তার লাভ করিল। হঠাৎ এ বাড়ির ঝি চাকরের দল মাটিতে গড় হইয়া প্রণাম করিয়া খানিকক্ষণ যেন মাটির সঙ্গে মিশিয়া রহিল। সর্বজয়া মনে মনে ভাবিল, এরা এত বড় লোক, এরা যখন এত খাতির করছে তখন তো যে সে নয়। বৃদ্ধার 16 বেহারার প্রকাণ্ড পালকিটা খিড়কির ফটকেই এতক্ষণ ছিল। বৃদ্ধাও পালকিতে উঠিলেন, তাহার দারোয়ানেরা পালকির সামনে পিছনে দাঁড়াইল। তাহাকে বিদায় দিয়া গৃহিণী অন্যান্য মেয়েরা উপরে উঠিয়া গেলেন। মাসিমা রুটির ঘরে আসিয়া চুপি চুপি বলিলেন, পয়সা রে বাপু, দেখলে তো পয়সার আদরটা? নিজেরই মস্ত জমিদারি, 2 লাখ টাকা দান করেছেন বাংলাদেশের কোথাকার কলেজের জন্য, পয়সারই আদর। আর এই তো আমিও আছি, ওদের তো আপনার লোক, গ্রাহ্যি করে কেউ? সর্বজয়ার কিন্তু সেদিকে মন ছিল না। এইমাত্র তাহার মনে পড়িয়াছে, অনেকটা এই রকম চেহারার ও এই রকম বয়সের সেই তাহার বুড়ি ঠাকুরঝি ইন্দের ঠাকরুন, সেই ছেঁড়া কাপড় গেরো দিয়া পরা, ভাঙা পাথরে আমড়া ভাতে ভাত, তুচ্ছ একটা নোনা ফলের জন্য কত অপমান। কেউ পৌঁছে না, কেউ মানে না। দুপুরবেলায় সেই বাড়ি হইতে বিদায় করিয়া দেওয়া, পথে পড়িয়া সেই দিন মৃত্যু। সর্বজয়ার অশ্রু বাধা মানিল না। মানুষের অন্তর বেদনা মৃত্যুর পরপারে পৌঁছায় কিনা সর্বজয়া জানে না। তবু সে আজ বারবার মনে মনে ক্ষমা চাহিয়া অপরিণত বয়সের অপরাধের প্রায়শ্চিত্ত করিতে চাহিল। কয়েকদিন পরে অপু দালান দিয়া যাইতেছে। উপরের সিঁড়ি বাহিয়া মেজ বৌরানীর মেয়ে লীলা নামিতেছিল। তাহাকে দেখিতে পাইয়া বলিল, দাঁড়াও না, তোমার নাম কি? অপু নাকি? অপু বলিল, অপু বলে মা ডাকে, ভালো নাম শ্রী অপূর্ব কুমার রায়। সে একটু অবাক হইল। এ বাড়ির ছেলেমেয়েরা কখনো ডাকিয়া তাহার সঙ্গে কথা কহে নাই। লীলা কাছে আসিয়া দাঁড়াইল। কি সুন্দর মুখ! রানুদি, অতসীদি, অমলাদি সকলেই দেখিতে ভালো বটে, কিন্তু তখন সে তাহাদের চেয়ে ভালো কাহাকেও দেখে নাই। এ বাড়ি আসিয়া পর্যন্ত তাহার পূর্বেকার ধারণা একেবারে বদলাইয়া গিয়াছে। বিশেষ করিয়া মেজ বৌরানীর মতো সুন্দর কোনো মেয়ের কল্পনাও সে করে নাই। লীলাও মায়ের মতো সুন্দরী। সেদিন যখন লীলা মজলিসে হাসির কবিতা বলিতেছিল, তখন অপু এক দৃষ্টে তাহার মুখের দিকে চাহিয়াছিল। কবিতা সে ভালো শোনে নাই। লীলা বলিল, তোমরা কতদিন এসেছ আমাদের বাড়ি? সেবার এসে তো দেখিনি। আমরা ফাল্গুন মাসে এইছি, এই ফাল্গুন মাসে। কোত্থেকে এসেছ তোমরা? কাশী থেকে। আমার বাবা সেইখানে মারা গেলেন কিনা, তাই। অপুর যেন বিশ্বাস হইতেছিল না। সারা ঘটনাটা এখনো যেন অবাস্তব, অসম্ভব ঠেকিতেছিল। লীলা, মেজ বৌরানীর মেয়ে লীলা, তাহাকে ডাকিয়া যাচিয়া তাহার সঙ্গে কথা কহিতেছে। খুশিতে তাহার সারা গা কেমন করিতে লাগিল। লীলা বলিল, চলো আমার পড়ার ঘরে গিয়ে বসি, মাস্টার মশাইয়ের আসবার সময় হয়েছে, এসো। অপু জিজ্ঞাসা করিল, আমি যাব? লীলা হাসিয়া বলিল, বারে, বলছি তো চলো, তুমি তো ভারী লাজুক। এসো। তুমি দেখনি আমার পড়ার ঘর?
ওই পশ্চিমের দালানের কোণে। ঘর বেশি বড় নয়, কিন্তু বেশ সাজানো। একটি ছোট পাথরের টেবিলের দুপাশে দুখানা চামড়ার গদি আঁটা চেয়ার পাতা, একখানা বড় ছবিওয়ালা ক্যালেন্ডার, সবুজ কাঁচ করার খোলে একটা ছোট টাইম পিস ঘড়ি, একটা বই রাখিবার ছোট দেরাজ, 4-5খানা বাঁধানো ফটোগ্রাফ এ দেওয়ালে ও দেওয়ালে। লীলা একটা চামড়ার অ্যাটাসি কেস খুলিয়া বলিল, এই দেখো আমার জলছবি, মাস্টারমশাই কিনে দিয়েছেন, ভাগ শিখলে আরও দেবেন। জলছবি ওঠাতে জানো? অপু বলিল, তুমি ভাগ জানো না? তুমি জানো? ভাগ কষেছ? অপু তাচ্ছিল্যের সহিত ঠোঁট উল্টাইয়া বলিল, কবে? এই ভঙ্গিতে অপুর সুন্দর মুখ আরো ভারী সুন্দর দেখাইল। লীলা হাসিয়া উঠিয়া বলিল, তুমি বেশ মজার কথা বলতে পারো তো। পরে সে অপুর ঠোঁটের নিচে হাত দিয়া বলিল, এটা কি? তিল? বেশ দেখায় তো তোমার মুখে, তিলে বেশ মানিয়েছে। তোমার বয়স কত? 13? আমার 11, তোমার চেয়ে 2 বছরের ছোট। অপু বলিল, তুমি সেদিন মুখস্থ বলেছিলে সেই একটা হাসির ছড়া, বেশ লেগেছে আমার। তুমি জানো কবিতা? জানি, বাবার একখানা বই আছে, তা থেকে শিখেছি। বলো দেখি। লীলার গলার সুর কি মিষ্টি, এমন সুর সে কোনো মেয়ের এ পর্যন্ত শোনে নাই। অপু ঘাড় দুলাইয়া বলিল, যে জনের খড় পেতে খেজুর চেটোয় ঘুমিয়ে কাল কাটে, তাকে খাট পালঙ্ক খাসা মশারি খাটিয়ে দিলে কি খাটে? কথার শেষে সে জিজ্ঞাসার ভঙ্গিতে ঘাড় নাড়ে। বলিল, দাশু রায়ের পাঁচালির ছড়া, আমার কাছে বই আছে। লীলা হাসিয়া গড়াইয়া পড়ে আর কি, বলিল, তুমি ভারী মজার কথা জানো তো, এমন হাসাতে পারো তুমি। লীলার মুখের প্রশংসায় অপুর মনে আহ্লাদ ধরে না। সে উৎসাহের সুরে বলিল, আর একটা বলবো? আমি আরো জানি। পরে সে কড়ি কাঠের দিকে চোখ তুলিয়া একটুখানি ভাবিয়া লইয়া পরে আবার ঘাড় দুলাইয়া আরম্ভ করে, মনির চিন্তা চিন্তামণি, নাই অন্য আশা, নিষ্কর্মা লোকের চিন্তা তাস আর পাশা, ধনির চিন্তা ধন আর 99 ধাক্কা, যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, গৃহস্থের চিন্তা বজায় রাখতে চারি চালের ঠাট্টা, শিশুর চিন্তা সদাই মাকে, পশুর চিন্তা পেটটা। এই ছড়ার সকল কথার অর্থ লীলা বুঝিতে পারিল না, কিন্তু আবার হাসিয়া গড়াইয়া পড়িবার জোগাড় করিল। বলিল, দাঁড়াও লিখে নেব। লীলা অ্যাটাসি কেসটা হইতে একটা কলম বাহির করিয়া বলিল, বলো দেখি। অপু আবার বলিতে শুরু করিল। খানিকটা পরে একটু অবাক হইয়া বলিল, কালি নাওনি তো, লিখছ কেমন করে? লীলা বলিল, এ তো ফাউন্টেন পেন, কালি তো লাগে না, এর মধ্যে ভরা আছে, জানো না? অপুর হাতে লীলা কলমটা তুলিয়া দিল। অপু উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া বলিল, এ তো বেশ, কালিতে মোটে ডোবাতে হয় না। তা নয়, কালি ভরা থাকে, ভরে নিতে হয়। এই দেখো, দেখিয়ে দিই। বাহ, বেশ তো, দেখি একবারটি। লীলা কলমটা অপুর হাতে দিয়া হাসি মুখে বলিল, তোমায় দিয়ে দিলাম একেবারে। অপু অবাক হইয়া লীলার দিকে চাহিল, পরে লজ্জিত মুখে বলিল, না, আমি নেব না। লীলা বলিল, কেন? কেন? না। লীলা একটু দুঃখিত হইল, বলিল, নাও না, আমি আর একটা বাবার কাছ থেকে নেব। নাও তুমি এটা, দেখি তোমার হাত। বাস, আর ফেরত দিতে পারবে না। ব্যাপারটা
অপুর সম্পূর্ণ অবাস্তব ঠেকিল। সে বলিল, কিন্তু তোমায় যদি কেউ বকে? লীলা বলিল, ফাউন্টেন পেন দেবার জন্যে? কেউ বকবে না। আমি মাকে বলবো অপূর্বকে দিয়ে দিলাম, বাবার কাছে থেকে আর একটা নেব। বাবার ফটো দেখবে? ওই ক্যালেন্ডারের পাশে টাঙানো। দাঁড়াও, পারি। তাহার পর লীলা আরো 2-3খানি ফটো দেখাইল। আলমারি হইতে খান কতক বই বাহির করিয়া বলিল, মাস্টারমশাই কিনে দিয়েছেন। তুমি কোন স্কুলে পড়ো? অপু কাশিতে সেই যা দিন কতক স্কুলে পড়িয়াছিল, আর ঘটে নাই। বলিল, কাশিতে পড়তাম, এখন আর পড়িনে। কথাটা বলিতে সে সংকোচ বোধ করিতেছিল বলিয়াই শেষের কথাটা এমন সুরে বলিল যেন না পড়িয়া সে একটা বাহাদুরি করিতেছে। একখানা বইয়ে অনেক ছবি। অপু বলিল, বইখানা পড়তে দেবে একবারটি? লীলা বলিল, নাও না, আমার আরো অনেক ছবির বই আছে। 3 বছরের বাঁধানো মুকুল আছে মায়ের ঘরের আলমারিতে, এনে দেব, পড়ো। অপু বলিল, আমার কাছেও বই আছে, আনবো? লীলা বলিল, চলো তোমাদের ঘরে যাই। লীলাকে নিজেদের ঘরে লইয়া যাইতে অপুর লজ্জা করিতে লাগিল। আসবাবপত্র কিছু নাই, ছেঁড়া বালিশের ওয়াড়, আলনায় গায়ে দেওয়ার কাঁথা। লীলা তবুও গেল। অপু নিজের টিনের বাক্সটা খুলিয়া একখানা কি বই হাসি হাসি মুখে দেখাইয়া গর্বের সুরে বলিল, আমার লেখা, এই দেখো ছাপার অক্ষরে লেখা আছে আমার নাম। লীলা তাড়াতাড়ি হাত হইতে লইয়া বলিল, দেখি দেখি। সেই কাশীর স্কুলের ম্যাগাজিনখানা। হরিহর ছেলের গল্প ছাপানো দেখিয়া যাইতে পারে নাই। তাহার মৃত্যুর 3 দিন পরে কাগজ বাহির হয়। লীলা পড়িতে লাগিল। অপু তাহার পাশে বসিয়া উৎফুল্ল মুখে লীলার চোখের দৃষ্টি অনুসরণ করিয়া পঠিত লাইনগুলি নিজেও মনে মনে একবার করিয়া পড়িয়া যাইতেছিল। শেষ করিয়া লীলা প্রশংসমান চোখে অপুর মুখের দিকে খানিকটা চাহিয়া থাকিয়া বলিল, বেশ তো হয়েছে, আমি এখানা নিয়ে যাই, মাকে দেখাবো। অপুর ভারী লজ্জা হইল, বলিল, না। লীলা শুনিল না, কাগজখানা হাতে করিয়া রাখিল। বলিল, নিশ্চিন্দিপুর লেখা আছে। নিশ্চিন্দিপুর কোথায়? নিশ্চিন্দিপুর যে আমাদের গাঁ, সেইখানেই তো আমাদের আসল বাড়ি। কাশিতে তো মোটে বছরখানেক হলো আমরা। এমন সময় ছোট মোক্ষদা দুয়ারের কাছে আসিয়া ঘরের মধ্যে মুখ বাড়াইয়া কহিল, ওমা, দিদিমণি, তুমি এখানে বসে? আমার পোড়ানি। ওদিকে মাস্টারবাবু বসে বসে হয়রান, আমি ওপর নিচে সব ঘরে খুঁজে খুঁজে। তা কে জানে তুমি এঁদো পড়া কুঠুরিতে। এসো এসো। লীলা বলিল, যা তুই, আমি যাচ্ছি, যা। ছোট মোক্ষদা বলিল, তা বসবার কি এই জায়গা নাকি? বলে, আমাদেরই তাই মাথা ধরে। তাই কি ওই আস্তাবলের খোট্টা মিনসেরা ঘোরা জায়গাগুলো ঝাড় দেয় না ধোয়? কি গন্ধ আসছে দেখো। এসো দিদিমণি, শিগগির। লীলা বলিল, যাব না, যা, আমি আজ পড়ব না। যা, বলগে যা। কে তোকে বলেছে এখানে বকবক করতে? যা, মাকে বলগে যা। ছোট মোক্ষদা খড়খড় করিয়া চলিয়া গেল। অপু বলিল, তোমার মা বকবেন না? কেন ওকে ওরকম বললে? পরদিন দুপুরে সে নিজের ঘরে ঘুমাইতেছিল। কাহার ঠেলায় ঘুম ভাঙিয়া চোখ চাহিয়াই দেখিল লীলা হাসি মুখে বিছানার পাশে। সে মেঝেতে মাদুর পাতিয়া ঘুমাইতেছিল। লীলা হাঁটু গাড়িয়া বসিয়া তাহাকে ঠেলা মারিয়া উঠাইয়াছে। এখনো সেইভাবেই কৌতুকপূর্ণ ডাগর চোখে তাহার দিকে চাহিয়া আছে। হাসি মুখে বলিল, বেশ তো, দুপুরবেলায় বুঝি এমন ঘুমোয়? আমি বার থেকে ডাক দিলাম, এসে দেখি খুব ঘুম। অপু কোঁচার খুঁটে চোখ মুছিতে মুছিতে তাড়াতাড়ি উঠিয়া বসিল।
বলিল, সকালবেলা পড়াতে আসেনি? আমি তো পড়ার ঘরটা সব খুঁজে দেখি, কেউ কোথাও নেই। লীলা অপুর স্কুলের সেই কাগজখানা অপুর হাতে দিয়া বলিল, মাকে পড়ে শোনালাম কাল রাত্রে, মা নিজেও পড়ে দেখলেন। অপুর সারা গা খুশিতে কেমন করিয়া উঠিল। অত্যন্ত লজ্জা ও সংকোচ বোধ হইল। মেজ বৌরানী তাহার লেখা পড়িয়াছেন। লীলা বলিল, এসো আমার পড়ার ঘরে, সখা সাথী বাঁধানো এনে রেখেছি তোমার জন্যে। অপু আলনার দিকে চাহিল। তাহার ভালো কাপড়খানা এখনো শুকায় নাই। যেখানা পরিয়া আছে সেখানা পরিয়া বাহিরে যাওয়া যায় না। বলিল, এখন যাব না। লীলা বিস্ময়ের সুরে বলিল, কেন? অপুর ঠোঁট চাপিয়া সকৌতুক হাসি মুখে ঘাড় নাড়িল। সে জানে না তাহার মুখ কি অপূর্ব সুন্দর দেখায় এই ভঙ্গিতে। লীলা মিনতির সুরে বলিল, এসো এসো। অপু আবার মুখ টিপিয়া হাসিল। বাবা, কি একগুঁয়ে ছেলে যে তুমি! না বললে আর হাঁ হবার জো নেই বুঝি? আচ্ছা দাঁড়াও, বইটা এখানে। অপু হাসি চাপিতে না পারিয়া খিলখিল করিয়া হাসিয়া ফেলিল। লীলা বলিল, অত হাসি কেন? কি হয়েছে বলো? না, বলতেই হবে, বলো ঠিক। অপু আলনার দিকে হাসি ভরা চোখের ইঙ্গিত করিল মাত্র, কিছু বলিল না। এবার লীলা বুঝিল। আলনার কাছে গিয়া হাত দিয়া বলিল, একটুখানি শুকিয়েছে, তুমি বসো, আমি বইখানা আনি। ফাউন্টেন পেনে লিখছ? কেমন, বেশ ভালো লেখা হয় তো? তাহার পর অনেকক্ষণ ধরিয়া লীলার আনা বই দুজনে দেখিল। বই মাদুরে পাতিয়া দুইজনে পাশাপাশি হাঁটু গাড়িয়া বসিয়া উপুর হইয়া বইয়ের উপর ঝুঁকিয়া বই দেখিতেছিল। লীলার রেশমের মতো চিকন নরম চুলগুলি অপুর খোলা গায়ে লাগিয়া যেন গা শিরশির করে। হঠাৎ লীলা বই হইতে মুখ তুলিয়া বলিল, তুমি গান জানো? অপু ঘাড় নাড়িল। তবে একটা গাও। তুমি জানো? একটু একটু। কেন, বিয়ের দিন শোনোনি? ছোট মোক্ষদা ঝি ঘরে উকি মারিয়া কহিল, এই যে দিদিমণি এখানে। আমিও মনে মনে ভেবেছি তাই। ওপরে নেই, পড়ার ঘরে নেই, তবে ঠিক। এসো দেখি, এই দুধটুকু খেয়ে যাও। জুড়িয়ে গেল, হাতে করে খুঁজে খুঁজে হয়রান। রূপার ছোট গ্লাসে এক গ্লাস দুধ। লীলা বলিল, রেখে যা, এসে এরপর গ্লাস নিয়ে যাস। ঝি চলিয়া গেল। আরো খানিকটা বইয়ের ছবি দেখা চলিল। এক ফাঁকে লীলা দুধের গ্লাস হাতে তুলিয়া বলিল, তুমি খেয়ে নাও অর্ধেকটা। অপু লজ্জিত সুরে বলিল, না। তোমাকে ভারী খোসামত করতে হয় সব তাতে। কেন ওরকম? আমাদের মুলতানি গরুর দুধ, খেয়ে নাও, ক্ষীরের মতো দুধ, লক্ষ্মী ছেলে। অপু চোখ কুচকাইয়া বলিল, লক্ষ্মী ছেলে, ভারী ইয়ে কিনা উনি আবার। লীলা দুধের গ্লাস অপুর মুখে তুলিয়া দিয়া ঘাড় নাড়িয়া বলিল, আর লজ্জায় কাজ নেই, আমি চোখ বুজে আছি, নাও। অপু এক চুমুকে খানিকটা দুধ খাইয়া ফেলিয়া মুখ নামাইয়া লইল। ও ঠোঁটের উপরের দুধের দাগ তাড়াতাড়ি কোঁচার খুঁটে মুছিতে মুছিতে হাসিয়া ফেলিল। লীলা গ্লাসে চুমুক দিয়া বাকি দুধটুকু শেষ করিল। পরে সেও খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বেশ মিষ্টি দুধ না? আমার এঁটো খেলে কেন? খেতে আছে পরের এঁটো? আমার ইচ্ছে। একটুখানি থামিয়া কহিল, তুমি বললে জলছবি তুলতে জানো, ছাই জানো, দাও তো আজ আমার কখানা জলছবি তুলে। পথের পাঁচালী। আজ শুনলেন ত্রয়োদশ পর্ব।
এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।